আসসালামু আলাইকুম। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আজ সাথে আছি ডাক্তার জান্নাতুল নাইম দিদি। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো কাঁধের ব্যথার কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে। যে কেউ জীবনের কোনো না কোনো পর্যায়ে অবশ্যই কাঁধের ব্যথায় আক্রান্ত হতেই পারে। পেশাগত বা আঘাতজনিত যে কোনো কারণেই হোক না কেন, ব্যথা নিয়ে কিন্তু প্রায় রোগীরা ডাক্তারের শরণাপন্ন হয়। আজকে এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আহ, একজন বিশেষজ্ঞ। পরিচয় করিয়ে দিতে চাই, ডাক্তার এম ইয়াসিন আলী স্যার, কনসালটেন্ট অ্যান্ড বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অ্যান্ড চেয়ারম্যান অফ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনটি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। স্যার, যেমনটা বলছিলাম, আমরা যেহেতু কথা বলছি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো কাঁধের ব্যথার কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে। স্যার, তাই শুরুতেই আমরা জিজ্ঞেস করতে চাই যে কাঁধের ব্যথা ঠিক কি কি কারণে হয়ে থাকে? জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে কাঁধ ব্যথা খুবই কমন একটি প্রবলেম। এটা নিয়ে প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি। তো আসলে অনেকগুলি কারণেই কাঁধ ব্যথা হতে পারে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত শোল্ডার জয়েন্টের যে গঠন, আপনি জানেন যে এই শোল্ডার জয়েন্ট একটা আনস্টেবল জয়েন্ট। আমাদের শরীরে যতগুলি জয়েন্ট আছে, তো এই জয়েন্টটা এমনিতে থাকে না। কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট, কিছু ক্যাপসুল আছে এই জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় বা শক্ত করে ধরে রাখে। যখন কোনো কারণে লোকালি এই মাংসপেশি বা লিগামেন্ট গুলা আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই শোল্ডার জয়েন্টের লোকাল পেইনটা হয়। সাধারণত আমরা দেখতে পাই যে রোটেটর কাপ ইনজুরি নামে আমরা একটা বলি। এছাড়া সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এরকম কয়েকটা কারণে সাধারণত এই লোকাল কারণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়াও কিছু রেডিয়েটিং পেইন অনেক সময় আমাদের কাঁধের দিকে, শোল্ডারের দিকে আসে। যেমন কারো যদি ঘাড়ে বা সার্ভাইকাল স্পাইনে নার্ভের উপর কম্প্রেশন থাকে বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রেও পেইনটা রেডিয়েট করে ঘাড় থেকে আমাদের শোল্ডার জয়েন্ট হয়ে হাতের দিকে চলে আসে। তো এই ধরনের কিছু কারণ বা সমস্যা নিয়েই সাধারণত শোল্ডার জয়েন্টের ব্যথা শুরু হয় আরকি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, অনেক সময় আমরা দেখে থাকি, আমরা যখন ঘুম থেকে উঠি বা দীর্ঘক্ষণ সময় কাজ করি, তখন দেখা যায় যে আমরা অবশ বোধ করে থাকি বা ঝিঝি অনুভূত হয়। তো সেক্ষেত্রে কি কি কারণ বিদ্যমান এবং এরকম যখন ঘটে সেক্ষেত্রে কি পরামর্শ বা কি ধরনের করণীয় আমার? হ্যাঁ, যথার্থই বলেছেন। আসলে এরকম আমরা অনেক পেশেন্টই পাই যারা সকালে ঘুম থেকে ওঠার সময় তাদের হঠাৎ করে দেখা যাচ্ছে কাঁধ ব্যথা হচ্ছে, পুরা হাত জুড়ে ব্যথা, ঝিনঝিন, অবশ, অবশ মনে হচ্ছে। এগুলা বেশ কয়েকটি কারণে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা যেমন কিছুক্ষণ আগে বলেছি ঘাড় থেকে কিছু নার্ভ আমাদের হাতের দিকে আসে, যেটাকে আমরা স্পাইনাল নার্ভ বলি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের মেরুদণ্ডের যে গঠন, সেই গঠন অনুযায়ী প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখান থেকে একটা হলুদ, হলুদ নার্ভ বের হয়ে গেছে ২ সাইডে ২ টা। তো দেখা যায় যে কোনো কারণে ২ হাড়ের মাঝখানে যে স্পেস, এই স্পেসটা যদি কমে যায়, সেটাকে আমরা অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর কারণে হতে পারে, অনেক সময় সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন এর কারণে হতে পারে। কারো, কারো ক্ষেত্রে দেখা যায় সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস নামে এরকম একটা ডিজিজ আছে, যে ক্যানেল থেকে এই নার্ভ গুলা বের হয়ে আসে, সেখানে যদি চাপ লেগে থাকে সেক্ষেত্রেও এই নার্ভের উপর কম্প্রেশন পড়তে পারে। তো এই নার্ভগুলো যখন ঘাড় থেকে হাতের দিকে আসে, যখন আমরা সেই নার্ভের উপর চাপ থাকে, তখন সাধারণত এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এছাড়াও হাতে যদি কারো ব্লাড সার্কুলেশন এর অভাব হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। কিছু ভিটামিন, মিনারেলস এগুলোর ঘাটতিজনিত কারণেও এই সমস্যা নিয়ে আমরা রোগী পাই। দ্বিতীয়ত হলো যখন আমরা এই দীর্ঘদিন ধরে হাতের ব্যথা বা কাঁধে ব্যথা থাকে এবং পুরা হাত জুড়ে ব্যথা থাকে, ব্যথার কারণে আমাদের রোগীরা সাধারণত হাতের মুভমেন্টটা কম করে এবং জয়েন্টটা তখন আস্তে, আস্তে স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায়। যেটা পরবর্তীতে ফ্রোজেন শোল্ডারের দিকে রূপান্তরিত হয়। আসলে ফ্রোজেন শোল্ডার কোনো ডিজিজ নয়। এটা একটা উপসর্গ মাত্র। যখন আমরা দীর্ঘদিন ধরে হাতের মুভমেন্টটা কম করি, তখন আস্তে, আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায়। এই অবস্থাটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। তো আপনি যেটা বললেন এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? পরিত্রাণের জন্য আসলে কারণটা খুঁজে বের করা জরুরি। আমরা দেখতে পাই অনেক সময় যে
লোকাল কারণে ঘাড়ের নিজস্ব মানে শোল্ডার জয়েন্টের নিজস্ব কারণে যখন হয় তখন সেটাকে একভাবে আমরা সমাধান করি। যখন সার্ভাইকাল স্পাইন বা ঘাড় থেকে নার্ভটা রেডিয়েট করে হাতের দিকে আসে তখন এটাকে আমরা আরেকভাবে সমাধান করতে পারি। এজন্য রোগ নির্ণয় সাপেক্ষে এটাকে আমরা সলিউশনের পথটাকে বের করি। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে ওষুধ, কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, অনেক ক্ষেত্রে কিছু ইনজেকশনেরও প্রয়োজন পড়তে পারে। এজন্য রোগ ভেদে ট্রিটমেন্টটা ভেরি করে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, কাঁধের ক্ষেত্রে বিভিন্ন ট্রমাটিক ইনজুরির কথা আমরা শুনে থাকি। সেগুলো ঠিক কোন ধরনের বয়সে হয়ে থাকে এবং যাদের হয় তাদের থেকে ঠিক কি করণীয়? জি, শোল্ডার জয়েন্টের ট্রমাটিক হিস্ট্রিটা আসলে বিভিন্ন রকমের থাকে। অনেক সময় দেখা যায় যে স্পোর্টস ইনজুরি থাকে। দেখবেন যে খেলাধুলা করতে গেলেও কেউ মানে ক্রিকেটার যেমন বল রিপিটেটিভলি বল করতে গেলে তখন শোল্ডার জয়েন্টে ইনজুরি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা গাড়িতে বসে আছি, গাড়ির হাতলটা ধরে বসে আছি। হঠাৎ করে একটা জোরে ব্রেক করলো। এভাবে আমাদের শোল্ডার জয়েন্টে অনেক সময় ব্যথা হতে পারে। অনেক সময় ভারী কিছু উঠাইতে যেয়ে আমরা ব্যথা পাই। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে জিমে যেয়ে ভারী ওজন উঠাইতে যেয়ে শোল্ডারে, ঘাড়ে, কোমরে এইসব জায়গায় ব্যথা হতে পারে। তো এগুলো আসলে ট্রমাটিক হিস্ট্রিটা ভিন্ন রকম থাকে। অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, ফল ফ্রম হাইট বা উপর থেকে নিচে পড়ে গেলে অনেক সময় হতে পারে। এরকম ক্ষেত্র বিশেষে ট্রমাটিক হিস্ট্রিটা ভিন্ন থাকে এবং সেই ক্ষেত্রে তার বর্ণনা রোগীরকে আমরা যখন অ্যাসেসমেন্ট করি তার ক্লিনিক্যাল হিস্ট্রিটা খুব ইম্পোর্টেন্ট। দেখা যায় যে যখন একজন ক্রিকেটারের জন্য যখন কাঁধের সমস্যা নিয়ে আসে তখন তার বল থ্রো করা বা তার যে অ্যাক্টিভিটি সেটা ভিন্ন থাকে। কেউ যদি মনে করেন গাড়িতে হাতল ধরে বসে থাকে তার ক্ষেত্রে এক ধরনের হিস্ট্রি থাকে। তো এরকম রোগ ভেদে তখন আমরা ট্রিটমেন্ট গুলা বা তার ডিজিজ অনুযায়ী রোগ নির্ণয় করে থাকি। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটু লং টাইম এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। ধন্যবাদ স্যার। স্যার, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে যেতে চাই। দর্শক, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। সুপ্রিয় দর্শক, দেখছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি। সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল নাইম মৃদিতা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা ফিরে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন, স্পেশালি আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা শুনে থাকি। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনটা সাধারণত একটু আর্লি এজেই হয়, মানে চাইল্ড বা টডলার এই এজেই সাধারণত আমরা পেয়ে থাকি। দেখা যায় যে এই ক্ষেত্রে অনেক সময় হঠাৎ করে বল থ্রো করা বা খেলাধুলা করতে গেলে কিংবা অসাবধানতাবশত ভারী কিছু উঠাইতে গেলে এই শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার যে সারাউন্ডিং যে লিগামেন্ট, মাংসপেশি, শোল্ডার জয়েন্টের চারিদিকে যে মাংসপেশি লিগামেন্ট গুলো থাকে এগুলো উইকনেস কারণে মূলত এই সমস্যাটা আমরা দেখতে পাই এবং এটা যাদের একবার হয় তাদের রিপিটেডলি হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা যে সমস্যায় আক্রান্ত যে যারা থাকে তাদের ক্ষেত্রে মাসেল পাওয়ার গুলোকে বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ প্রেসক্রাইব করি বা এগুলো করতে বলি। সেই এক্সারসাইজ গুলোতে তার মাসেল লিগামেন্ট গুলো স্ট্রেংথ বাড়ে এবং এটা বারবার যেন না হয় সেটা প্রিভেন্ট করে।
এছাড়া কিছু কাজকর্মে তাদের সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন ভারী কিছু ওঠানোর ক্ষেত্রে সাবধানে করতে হয়। অনেক সময় অসাবধানতাবশত আমরা সাইড থেকে কোনো কিছু নিতে গেলে এই শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হয়, বা ঢিল ছুটতে গেলে বা ক্রিকেট খেলতে গেলে। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছে তাদের একটা অংশে মানে আমরা এটাকে ২ টা ভাগে ভাগ করি। যাদের খুব সিভিয়ার হয় অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন এর মাধ্যমে এটাকে ঠিক করতে হয়। যদি প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকে সেক্ষেথেরে ফিজিওথেরাপি, এক্সারসাইজ এর মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব হয়। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা যেহেতু জানি মাসল বা মাংসপেশি বা লিগামেন্টের ব্যথা হাড়জনিত ব্যথার সাথে কিন্তু অনেকটাই জড়িত। তো হাড়ের ক্ষেত্রে এই লিগামেন্ট বা জয়েন্টের ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে স্যার কি পরামর্শ? হ্যাঁ, আমরা বেশ কিছুক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে আমাদের শোল্ডার জয়েন্টের যে গঠন, সেই গঠন অনুযায়ী আমাদের যে হাড়ের সাথে কিছু মাংসপেশি লিগামেন্ট, এই লিগামেন্ট গুলাই মূলত আমাদের জয়েন্টটাকে সঠিকভাবে ধরে রাখে। যখন কোনো কারণে এই লিগামেন্ট গুলা উইক হয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ব্যথা প্রাপ্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তখন এই লিগামেন্ট গুলো প্রপারলি কাজ করতে পারে না। তখন শোল্ডার জয়েন্ট মুভমেন্টের সাথে ব্যথা অনুভব করি আমরা। তো এই লিগামেন্ট ইনজুরি গুলা আমরা সাধারণত প্রাথমিক পর্যায়ে যদি কখনো হঠাৎ আঘাত পাই কেউ, আমরা বলি যে একটু আইস কম্প্রেশন দেওয়া, সাথে একটু রেস্ট রাখা। এর পাশাপাশি কিছু এনএসআইডি জাতীয় ওষুধের ব্যবহারের প্রয়োজন পড়ে, এবং যখন এটা একটু ১ সপ্তাহ ক্রস হয়ে যায়, এরপরে যদি পেইনটা না যায় তখন ওষুধের পাশাপাশি আমরা ফিজিওথেরাপি, এক্সারসাইজ এই ধরনের ট্রিটমেন্টের কথা বলি। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে রেস্ট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় একটু ব্যথা পেলাম, আবার সাথে, সাথে রিপিটেটিভলি কাজ করতে থাকি, যার কারণে সমস্যাটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। তখন এখান থেকে উপকার পাওয়া বা সুস্থ হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এছাড়া দেখা যায় যে দীর্ঘমেয়াদী যারা এই ধরনের ক্রনিক সমস্যায় ভোগেন, বিশেষ করে ডিজেনারেটিভ কারণে বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের এরকম ক্ষয় হতে থাকে, শোল্ডার জয়েন্টের যে গঠন, সেই গঠন অনুযায়ী ওখানে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইড গুলো কমে যেতে থাকে। এই ফ্লুইড গুলো আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে। এই ক্ষেত্রে আমরা অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেটিভ ডিজিজ এর কথা বলি। সেক্ষেত্রে এই লিগামেন্ট গুলোতেও একটু ইরোশন হয় বা একটু ক্ষয় হতে থাকে। আর্টিকুলার যে ক্যাপসুল বা সারফেস থাকে সেগুলোর ক্ষয় হতে থাকে। এক্ষেত্রে যেমন কিছু ফুড সাপ্লিমেন্ট, পাশাপাশি অনেক সময় ভিস্কো সাপ্লিমেন্টেশন এর জন্য অনেক সময় ইনজেকশনের প্রয়োজন পড়ে, এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এই সমস্যাগুলোকে তখন সমাধানের করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, এবং স্যার এটি নিয়ে যদি আমাদের কিছু বলতেন এবং এ ধরনের ক্ষেত্রে ঠিক কি কি করণীয়? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে এমন একটি ডিজিজ, এটা বয়সের সাথে, সাথে আমাদের সবারই হতে পারে। তবে আমরা দেখতে পাই যে অ্যাবভ 40 বা 50 হলে প্রত্যেকটা মানুষই এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর শিকার হন। কারণ আমাদের ঘাড়ের মাংসপেশি বা লিগামেন্ট গুলা মূলত আমাদের মাথার ওজনটাকে ক্যারি করে, এবং এই ঘাড়ের যে ৭ টা ভার্টিব্রা রয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রা ২ হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমি দর্শকদের দেখিয়েছি। তো এই স্পেস গুলাতে অনেক সময় স্পেস গুলা ন্যারো হয়ে যায়। কিছু, কিছু ক্ষেত্রে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি, এবং যে এরিয়াটায় স্পেসটা রিডিউস হয় সাধারণত আমরা সার্ভাইকাল ৫, ৬, ৭ এই লেভেল গুলাতে আমরা বেশি ডিস্কের ডিজেনারেশন গুলো বেশি হয়, কারণ আমাদের যে মুভমেন্ট আমরা ঘাড়ে করি সেক্ষেত্রে এই অংশগুলো বেশি এফেক্টেড হয়। ওইখান থেকে যে স্পাইনাল নার্ভ গুলো আমাদের ঘাড় থেকে হাতের দিকে চলে আসে, নার্ভের উপর চাপ লেগে যায়। তখন রোগীদের উপসর্গ এমন থাকে যে ব্যথাটা অনেক সময় ঘাড়ে থাকে না, কারো পিঠের দিকে যেমন স্ক্যাপুলার রিজনে ব্যথা হতে পারে, কারো শোল্ডার জয়েন্ট বরাবর, কারো একেবারে হাত পর্যন্ত ব্যথাটা চলে আসে, হাতে ঝিনঝিন অবশ মনে হয়, কারো, কারো ক্ষেত্রে বার্নিং সেনসেশন বা জ্বালা-পোড়া অনুভব করে। এ ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো এই ক্ষেত্রে সার্ভাইকাল স্পাইনে একটা এক্স-রে এর মাধ্যমে এবং ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন এর মাধ্যমে আমরা রোগটাকে নির্ণয় করতে পারি। তো এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা বয়সের সাথে, সাথে ডিজেনারেটিভ ডিজিজ, এটা মানে এমন কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইস্যু নেই। এটা হলো বয়সের সাথে, সাথে বয়সজনিত কারণেই সাধারণত হয়ে থাকে, এবং আমাদের যে বর্তমান জীবন ধারণের যে পদ্ধতি, আমরা দীর্ঘক্ষণ যারা বসে কাজ করি, কম্পিউটারে কাজ করি, লেখালেখি করি, মোবাইলে দীর্ঘক্ষণ নেট ব্রাউজিং করি, এই যে পোস্চার, এই পোস্চারাল যে ফল্ট থাকে আমাদের, পোর পোস্চার আমরা বলে থাকি, এই পোস্চারাল কারণেও এই সমস্যাগুলো এখন বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের পোস্টারাল কারেকশন করতে হবে। পাশাপাশি যাদের এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তাদের এই স্পেস গুলাকে বাড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখা যায় দ্রুত এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর সুন্দর পরামর্শ আমাদের দিয়েছিলেন। এ পর্যায়ে আরেকটি ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেল। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ব্রেকের পর। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। ফিরে এলাম আবারও একটি বিজ্ঞাপন বিরতির পরে। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটিতে সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল নাইম হৃদিতা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী স্যার। আজ আমরা কথা বলছি কাঁধের ব্যথার বিভিন্ন কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। যেহেতু আমাদের প্রোগ্রামটি একটি লাইভ স্ট্রিমের মাধ্যমে চলছে, দর্শক আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো স্যার, আমরা পরবর্তী প্রশ্নে আসছি। স্যার, যেহেতু আমরা জানি যে কোনো ধরনের রোগ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস বা রোগ নির্ণয়টা কিন্তু খুব বেশি জরুরি। তাই যখন কোনো রোগী কাঁধের বিভিন্ন সমস্যার জন্য ডাক্তারের কাছে আসে, সেক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা প্রয়োজন হয়ে থাকে? জি, ধন্যবাদ। আসলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রোগ নির্ণয় যদি সঠিক না হয় তাহলে চিকিৎসাও সঠিক হয় না। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম রোগীর ক্লিনিক্যাল হিস্ট্রিটা বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা খুব জরুরি। আমরা রোগীর যখন হিস্ট্রি নিই, তাকে ক্লিনিক্যালি কিছু এক্সামিনেশন করি। এর মাধ্যমে আমরা একটা অ্যাজাম্পশন পাই যে কি সমস্যা তার হতে পারে। সেই অনুযায়ী অনেক সময় কাঁধের রোগীদের জন্য কাঁধের এক্স-রে, অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম এর মাধ্যমে আমরা মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় সফট টিস্যু ইনজুরি আছে কিনা, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাই। এছাড়া দেখা যায় অনেক সময় কাঁধের ব্যথাটা ঘাড়ের সাথে রিলেটেড থাকে। এজন্য সার্ভাইকাল স্পাইনে এক্স-রে বা এমআরআই এর অনেক সময় প্রয়োজন পড়তে পারে। তো এগুলো আসলে ম্যান টু ম্যান ভেরি করে, সবার জন্য ফিক্সড না। যে রোগীকে আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে যে টেস্টটা করলে মনে হয় যে তার রোগটাকে কনফার্ম করা যাবে, সেই অনুযায়ী আমরা পরীক্ষার সাজেশন বা নির্দেশনা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। এই যে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করলাম, তো রোগ নির্ণয় করার পরে এই ব্যথা যে কাঁধের সমস্যার ক্ষেত্রে কি কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যানিং বা কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয়, সেটা নিয়ে যদি কিছু বলতেন। জি, অবশ্যই। আসলে ট্রিটমেন্টটা সবসময় আমরা বলেছি যে রোগ অনুযায়ী ভিন্ন, ভিন্ন। তারপরেও আমরা যেমন কাঁধের যে সমস্যাগুলো বেশি পাই, যেমন অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা আমাদের শোল্ডার জয়েন্টের যে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্ট, ক্যাপসুল রয়েছে, সেগুলোতে যদি বেশ কিছু ইনফ্লামেশন হয়, যেমন অনেক ক্ষেত্রে ছোট, ছোট রিপিটেটিভ কিছু স্ট্রেস পড়ে, চাপ পড়ে, ব্যথা পাই, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। সেই ক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজের মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস থেকে আস্তে, আস্তে ফ্রোজেন শোল্ডারের দিকে রূপান্তরিত হয়ে যায়। জয়েন্টটা জমাট বেঁধে যায়। পেশেন্ট হাতটা উপরে উঠাইতে পারে না, পিঠের দিকে নিতে পারে না, জামাকাপড় পরতে কষ্ট হয়, মাথা আশ্রাইতে পারে না। এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তখন এই শোল্ডার জয়েন্টের যে মুভমেন্টটাকে রেস্টোর করার ক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপির মধ্যে বেশ কিছু টেকনিক আছে, আমরা এগুলো এপ্লাই করি। সাথে কিছু ইলেকট্রোথেরাপিউটিক এজেন্ট ইউজ হয়। অনেক ক্ষেত্রে ইনজেকশনের ব্যবহার বা প্রয়োজন পড়ে থাকে। এছাড়া দেখা যায় যে কারো ঘাড়ের বা সার্ভাইকাল রিজনে কম্প্রেশন থাকে, সেক্ষেত্রে যদি পেইনটা রেডিয়েট করে হাতের দিকে আসে বা শোল্ডার জয়েন্টের দিকে আসে, এটার পাশাপাশি সেই শোল্ডার জয়েন্টের পাশাপাশি তাকে সার্ভাইকাল স্পাইনের যে প্রবলেম, সেটাকেও সমাধান করতে হয়। তো এইজন্য আসলে প্রত্যেকটা রোগী ইন্ডিভিজুয়াল এবং সবার সমস্যাটা এক না। এজন্য ফিক্স করে আমরা আসলে বলা কঠিন। রোগীকে অ্যাসেসমেন্টের পরে আমরা একটা সঠিক গাইডলাইন বা পরামর্শ দিতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন করতে চাই, তা হলো এই কাঁধের ব্যথার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন কার্যক্রমের কি ধরনের ভূমিকা রয়েছে বা লাইফস্টাইলের সাথে এই রোগটা ঠিক কিভাবে জড়িত? হ্যাঁ, অবশ্যই লাইফস্টাইল বা জীবন ধারণ পদ্ধতিটা আসলে এখন আমাদের অনেক চেঞ্জ হয়েছে। এখন আমরা দীর্ঘমেয়াদী যে কাজগুলা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেস্ক জব বা কম্পিউটারে কাজ করি। এক্ষেত্রে আমাদের ৮ ঘন্টা ১০ ঘন্টা একই পজিশনে বসে কাজ করতে হয়। এই যে পোস্টারাল কারণ, এগুলো একটা ফ্যাক্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আ নেট ব্রাউজিং করছি মোবাইলে ঘন্টার পর ঘন্টা একই পজিশনে। এই যে আমাদের দীর্ঘক্ষণ কাজ করা, এটা
আমাদের ঘাড় এবং কাঁধের ব্যথার জন্য অন্যতম একটা কারণ। অনেক সময় আমরা ল্যাপটপ বা ডেস্কটপে যখন কাজ করি, শোল্ডারটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে। দীর্ঘক্ষণ ঝুলে থাকতে, থাকতে এই ধরনের সমস্যা হয়। আবার অনেকে আমরা হঠাৎ করে জিমে গেলাম, ভারী জিনিস উঠাইতে যেয়ে আমরা শোল্ডারে ব্যথা পাই। তো এরকম যে কারণগুলার সাথে এই পেইন গুলা জড়িত, সেইগুলোকে আমাদের এভয়েড করতে হবে। শরীরের ওজন একটা ফ্যাক্ট, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে বলি। কিছু এক্সারসাইজ করা, কারো পক্ষে যদি সম্ভব হয় হাঁটা, না হলে সাইকেলিং করা, সুইমিং করা, যে যেভাবে পারে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। সূর্যের আলোর উপস্থিতিতে আমরা যেতে বলি, কারণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলো আমাদের বোনসের জন্য খুবই জরুরি। যখন সূর্যের আলোর উপস্থিতিতে কম যাওয়া হয়, ভিটামিন ডিটা আমাদের শরীরে কম অ্যাবজর্ব হয় এবং ক্যালসিয়ামটাও অ্যাবজর্পশন হয় না। সো তখন আমাদের এই বিভিন্ন রকম শোল্ডার জয়েন্ট বা বিভিন্ন জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায়। এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে এবং সাথে, সাথে প্রত্যেকটা কাজেই আমরা যখন ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে একটু ৫ মিনিটের ব্রেক নিতে পারি, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার মূল্যবান সময়টি আজ আমাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দর, সুন্দর পরামর্শ আমাদের দিয়েছিলেন কাঁধের ব্যথার বিভিন্ন কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে। অবশ্যই আমরা আশা করছি আমাদের দর্শক আজকে এই লাইভ প্রোগ্রাম থেকে উপকৃত হবেন এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই স্যার আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটিতে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে স্বাস্থ্যগত আরো বিভিন্ন সমস্যা নিয়ে আমরা হাজির হব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই প্রত্যাশা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।